নিজের অন্য কিছু খবর দেখে নিচ্ছি। দর্শক, বাণিজ্য সংবাদে যাবার আগে জানিয়ে দিচ্ছি উপজেলা নির্বাচনের খবর। চতুর্থ পর্যায়ের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই বেশি জয় পেয়েছেন। এ পর্বে গতকাল ভোট হওয়া ৪৩ জেলার ৯১টি উপজেলার মধ্যে ৮৮টির বেসরকারি চূড়ান্ত ফল ঘোষিত হয়েছে। আর ফলাফল স্থগিত করা হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া, কক্সবাজারের কুতুবদিয়া এবং পটুয়াখালীর দুমকি উপজেলার। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৫৫টিতে, বিএনপির প্রার্থীরা ২৩টিতে বিজয়ী হয়েছেন। এছাড়া জাতীয় পার্টি ১টি এবং অন্যরা ৯টি উপজেলায় জয় পেয়েছেন। খুলনার দাকপ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ আবুল হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া বাটিয়াঘাটায় আশরাফুল আলম খান, তেরোখাদায় শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রূপসাই কামাল উদ্দিন বাদশাহ এবং ফুলতলায় আকরাম হোসেন বিজয়ী হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আল মামুন নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জের কটিয়াদিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আব্দুল ওয়াহাব আইনউদ্দিন। একই জেলার ইটনাই চৌধুরী কামরুল হাসান এবং মিঠামইনে আব্দুস শহীদ ভুইয়া জয় পেয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগ সমর্থিত। এছাড়া তাড়াইল উপজেলায় জাতীয় পার্টির কামাল উদ্দিন কাঞ্চন এবং ভৈরবে গিয়াসউদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোলার তজুমউদ্দিন ও মনপুরায় আওয়ামী লীগের দুই প্রার্থী ওহিদুল্লাহ জসিম এবং সেলিনা আক্তার চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের তৌহিদুল হক চৌধুরী এবং ফটিকছড়িতে তৌহিদুল আলম বাবু বিজয়ী হয়েছেন। আর সাতকানিয়ায় জয় পেয়েছেন জামাতের জসিমউদ্দিন। এদিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপির দেলাওয়ার হোসেন মিয়াজি। নেত্রকোনার মদনে জয়ী হয়েছেন একই দলের এম এ হারেস। অন্যদিকে যশোর সদরে শাহিন চাকলাদার, কেশবপুরে আমির হোসেন এবং সাতক্ষীরার কলারোয়ায় ওহিদুল্লাহ জসিম জয় পেয়েছেন। তারা তিনজনই আওয়ামী লীগ সমর্থিত। কুমিল্লার মেঘনায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম। আর ঝিনাইদহের হরিণাকুণ্ডতে জয় পেয়েছেন বিএনপির আব্দুল মজিদ। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় মজাহারুল ইসলাম ঠান্ডু এবং মধুপুরে সরোয়ার আলম নির্বাচিত হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। চুয়াডাঙ্গার জীবননগরেও জয় পেয়েছেন আওয়ামী লীগের আব্দুল লতিফ অমল। এদিকে দিনাজপুরের ফুলবাড়িতে জয়ের মালা পরেছেন বিএনপির খুরশিদ আলম মতি। অন্যদিকে বোচাগঞ্জে জয়ী হয়েছেন আওয়ামী লীগের ফরহাদ হোসেন চৌধুরী। রাঙামাটির জড়াছড়িতে জনসংহতি সমিতির উদয় জয় চাকমা এবং বান্দরবনের নাইখংছড়িতে বিএনপির তোফায়েল আহমেদ বিজয়ী হয়েছেন। আর জয়পুরহাটের পাঁচবিবিতে জয় পেয়েছেন জামাতের প্রার্থী মুস্তাফিজুর রহমান। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ। বাণিজ্য সংবাদে ফিরছি। সিলেটে বছরের শুরুতেই এক দফা বাড়ানোর পর বিদ্যুতের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আবারও বাড়ি ভাড়া বাড়ানোর নোটিশ দিয়েছেন মালিকরা। ভাড়াটিয়ারা একে অরাজকতা বললেও মালিকরা বলছেন বিদ্যুৎ বিল বাড়ায় ভাড়া না বাড়িয়ে উপায় নেই। এ ব্যাপারে ভুক্তভোগীরা সিটি মেয়রের দ্বারস্থ হলে এ ব্যাপারে অসহায়ত্বের কথা জানান তিনি। নৌশাদ আহমেদের চৌধুরীর ছবি নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। সিলেট নগরীতে 10 বছর আগে যে বাসার ভাড়া ছিল 2000 টাকা, এখন তা 10,000-এ ঠেকেছে। আর কনজুমার অ্যাসোসিয়েশনের তথ্য মতে চলতি বছরের শুরুতে মালিকরা 3 থেকে 5,000 টাকা ভাড়া বাড়িয়েছেন। মার্চে বিদ্যুৎ বিল বাড়ার পর মালিকরা আবারও ভাড়া বাড়ানোর তাগিদ দেয় আতঙ্কিত জীবিকার তাগিদে শহরে আসা সাধারণ মানুষ। বাসা ভাড়াটা আমাদের এটা মেইন এটার মধ্যে এতগুলা অ্যামাউন্ট যায়, তারপর আবার এভাবে প্রতি বছর বা এরকম বাড়তে থাকলে আমাদের অন্যান্য খরচের উপর খুব প্রেশার পড়ে। ধাপে ধাপেই তো আমাদের বাসা ভাড়াটা বাড়তেছে, কিন্তু আমাদের স্যালারি তো সেই হারে বাড়তেছে না। তাছাড়া বাচ্চা কাচ্চাদের পড়ার খরচ, তারপরে স্কুল বেতন সবকিছু মিলিয়ে অনেক কষ্টকর। মালিকরা বলছেন বিদ্যুৎ বিল বাড়ার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যেরও দামও বেড়ে গেছে। এ অবস্থায় ভাড়া না বাড়ালে চলা কঠিন। বাসা ভাড়া কোনো মালিকই ইচ্ছাকৃত বাসা ভাড়া বাড়াবে না। যদি দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে বাসা ভাড়া বৃদ্ধিতে কোনো এফেক্ট আসবে না। একটা বাসা করতে যে পরিমাণ বিনিয়োগ হয় তার বিপরীতে বাসা ভাড়া কোনোভাবেই ভায়াবল হয় না। অতিষ্ঠ ভাড়াটিয়ারা সমস্যার সমাধানে নগর পিতার দ্বারস্থ হচ্ছেন, কিন্তু তিনিও যেন অসহায়। এখানে তো আমার হাত নেই, এখানে তো আমার সিটি কর্পোরেশনের বড় জুড়ে আমি কি করতে পারি? আমার তো হোল্ডিং ট্যাক্স একটা আছে 3 মাস কোয়ার্টারে, সেটা না হয় আমি একটু জাহাজ দিবার, সেটাই হয়তো না আমি ভবিষ্যতে হয়তো আরো কম যাতে বাড়ানোর চেষ্টা করি, কিন্তু এটা দিয়ে তো পাবলিক তো আর স্যাটিসফাইড হবে না। এটা এখন সরকারকেই এর দায়িত্ব নিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন বাসা ভাড়া সংক্রান্ত 50 বছরের পুরনো আইনটি সংশোধন করা হলে বাসার মালিকদের একতরফা আচরণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দর্শক, আমরা আগেই জানিয়েছি আজ আমরা আলোচনা করব আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে। এবার এই বিষয়ে আলোচনায় চলে যাচ্ছি রিহাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার সাথে। লিয়াকত আলী ভূঁইয়া,
আসলে শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে ফেয়ার চলছে, ফেয়ারটা কেমন হলো এবার? আজকে তো মেলা শেষ দিন। আপনাকে ধন্যবাদ এবং সময় টিভির দর্শকদেরকে ধন্যবাদ। আজকে মেলার শেষ দিন। আমাদের এই মেলাটা হওয়ার কথা ছিল আরো 3 মাস আগে, ডিসেম্বরে হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে রাজনৈতিক পরিস্থিতির জন্য মেলাটা আমাদের দেরি হয়ে গিয়েছিল, তারপর মেলাটা শুরু হয়েছে। এই মেলাটার জন্য কিন্তু আমাদের দেশে অনেক ক্রেতা যারা ফ্ল্যাট কিনে বা জমি কিনে তারা কিন্তু অপেক্ষা করে, কারণ একই ছাদের নিচে কিন্তু বিভিন্ন আইটেম বা বিভিন্ন প্রোডাক্ট তারা দেখতে পারে এবং বিবেচনা করতে পারে। ইভেন মেলাতে কিন্তু আমাদের মেলার আমাদের বাইরেও প্রায় 7-8টা স্টল রয়েছে বিভিন্ন আমাদের বাই প্রোডাক্ট, যে ব্যাকআউট লিঙ্কেজের, যেমন আপনার টাইলস আছে, ব্যাংকও আছে, এই ধরনেরও প্রতিষ্ঠান রয়েছে মেলার পাশে। সেক্ষেত্রে মেলাটা একই ছাদের নিচে যখন ক্রেতারা আসতে পারে, সেখানে কিন্তু অনেক তারা কমফোর্ট ফিল করে এবং ওখানে কিন্তু অনেক প্রোডাক্ট তারা দেখে বেছে মেলা থেকে ক্রয় করার চেষ্টা করে। ক্রেতাদের জন্য আসলে কি কি উদ্যোগ নিয়েছিলেন ক্রেতা আকর্ষণের জন্য? ক্রেতাদের জন্য আমরা চাচ্ছি যে মেলার থেকে সত্যিকারের এবং নির্ভেজাল প্লট বা ফ্ল্যাট বিক্রি হোক, এবং সেই দিকটাই আমরা খেয়াল রেখে এখানে বিক্রি হচ্ছে। বিক্রি খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে এবং আমাদের এই আপডেটটা আজকে সন্ধ্যায় আমরা প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানাবো। আশা করি তখন আপনারা জানতে পারবেন। নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা ছিল? দেখেন, নিম্ন মধ্যবিত্তি এবং উচ্চ সব ধরনের ফ্ল্যাট কিন্তু আমরা বিক্রি করি। এখানে সব ধরনের ফ্ল্যাট পাওয়া যায়। ইভেন ঢাকার বাইরেও কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের এখানে আছে। আপনি জানেন এখন কিন্তু রিহাব ঢাকার বাইরে, অর্থাৎ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন রিহাব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এবং সেসব অঞ্চলেও কিন্তু আমাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছে। ওই অঞ্চলের কোনো ক্রেতা গত পরশু এসেছে। আমরা এবার কিন্তু মেলায় একটা মানে অভিযোগ দেখলাম, রাজুক নোটিশ দিয়েছে যে তারা কিছু তাদের অননুমোদিত প্রকল্প প্রদর্শন করা হচ্ছে, কিছু কোম্পানির বিরুদ্ধে তারা নোটিশ দিয়েছে। তো এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা আসলে কি ওই রাজুকের নোটিশ বাস্তবায়নে আসলে আপনারা কি করছেন? দেখুন, আমরা কিন্তু রাজুক এবং আমরা যৌথভাবে একটা মনিটরি সেলের মতন রাজুক এবং আমরা মিলে কিন্তু এই জিনিসটা করছি। এবং রাজুক যে জিনিসগুলো আমাদের ভুল ধরিয়ে দিয়েছে সেগুলোর সাথে সাথে আমাদের ওখানে একটা কমিটি আছে, তারা কিন্তু এটা সাথে সাথে এটা স্টপ বা বন্ধ করে দিয়েছে এবং আপনারা দেখেছেন যে এটা বন্ধ হয়ে গেছে। তো এটা 100-র মধ্যে 100 হওয়া সম্ভব না, 2-একটা ছোটখাটো ভুল থাকতে পারে। না, আমি একটা উদাহরণস্বরূপ বলি। এই ভুলগুলা কেমন ভুল আমি বলি। মনে করেন মানে প্রোডাক্ট আপনার কোনো অবৈধ না, প্রোডাক্টের মধ্যে রয়েছে ধরেন একটা বারিন্দা সামান্য একটু বেড়ে গেছে অথবা একটা সিঁড়ি কম হয়েছে, এই ধরনের ভুলগুলা কিন্তু এখন ধরা পড়ছে। আপনাদেরকে আমি উদ্দেশ্য করে এবং দর্শকদের উদ্দেশ্য করে, এখন রিহাবের আপনারা নির্ভেজাল একেবারে চোখ বন্ধ করে আপনারা ফ্ল্যাট বা প্লট কিনতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা আমার জানা মতে নাই। যে ভুলগুলা সেগুলো হচ্ছে ছোটখাটো ভুল। এই ভুলগুলো ধরে দিলে হবে কি জানেন, একেবারে সুন্দর হবে জিনিসটা, এই আর কি। জনাব লিয়াকত, আরেকটা বিষয় জানতে চাই যে এখন তো রাজনৈতিক পরিবেশ অনেকটাই স্থিতিশীল, তো যেই রাজনৈতিক অস্থিরতার জন্য যে লোকসানটা আপনারা দেখেছিলেন, তো ওটা কি এখন কাটিয়ে উঠতে পেরেছেন? দেখুন, সব সেক্টরেই কিন্তু আপনি রাজনৈতিক পরিস্থিতির জন্য ক্ষতি হয়েছে। আর আমাদের সেক্টরটা আর কি, আসলে আমাদের সেক্টরের সাথে অনেকগুলো সেক্টর জড়িত, তো আমাদের সেক্টর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারণ আপনি জানেন যে আমাদের সেক্টরের সাথে ব্যাকআউট লিঙ্কেজ, ফার্মের এই জিনিসগুলো আমি আগেও বলেছি অনেক সময় অনেক টক শোতে। তো আমাদের সেক্টরের সাথে যারা জড়িত তারা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের সেক্টর ফিরে আসতে দেরি হচ্ছে। তবে আমরা আশাবাদী আমাদের সেক্টরটা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। এখন তো আবার গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে, তো কি মনে হয় যে এটার কোনো প্রভাব পড়বে? আমার বক্তব্য হচ্ছে এই বিষয়ে যে দেখেন, বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানোর ফলে আমরা চাচ্ছি বিদ্যুৎ গ্যাস যা ইউটিলিটি সার্ভিস যে জিনিসগুলো আছে এগুলা যদি আপনার ঠিক মতন দিতে পারে, টাইম যদি ঠিক থাকে, মানে এটা যদি আমাদের সরবরাহটা ঠিক থাকে, দাম কিছুটা বাড়ালে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আমরা চাচ্ছি সরবরাহের উপরে জোর দিতে। আপনি শুনে খুশি হবেন, আমরাও
মাননীয় প্রতিমন্ত্রীকে, বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামী যারা বিদ্যুতের জন্য অ্যাপ্লাই করবে তারা 40 দিনের মধ্যে বিদ্যুৎ পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের জন্য বিরাট ব্যাপার, কারণ তখন কিন্তু আপনারা যারা ফ্ল্যাট ক্রয় করবে তারাও কিন্তু আমাদের প্রতি একটা আস্থা আসবে যে আমি ওই ফ্ল্যাটটা গ্রহণ করলে আমি বিদ্যুৎ পেয়ে যাব। এটা কিন্তু বিদ্যুৎ দাম বাড়ার চেয়েও এটা আমাদের সবচেয়ে বড় বেনিফিট আমরা মনে করি। এ ব্যাপারে আপনার সাথে আরো আলোচনায় যাব, তার আগে একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে। দর্শক, আবাসন খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম রিহাবের সহ সভাপতি লিয়াকত আলী ভুইয়ার সাথে। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। টাকা পাঠাইলে কি সাথে সাথে পাওয়া যায়? ইসলামী ব্যাংক এম ক্যাশ দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে টাকা পাঠানোর সাথে সাথে গ্রহণ করা যায়। ব্যাংকের যে কোনো শাখা বা এম ক্যাশ এজেন্টের কাছে অ্যাকাউন্ট খুলবেন আর 24 ঘন্টায় নগদ লেনদেন করবেন। তার মানে টাকা এম ক্যাশে পাঠামু, এম ক্যাশেই লমু। ইসলামী ব্যাংক এম ক্যাশ, হাতে হাতে সাথে সাথে। এম ক্যাশ সেবা পেতে ডায়াল করুন *259# এই নম্বরে। Timeless elegance. সূর্যের আগে আমি পাখিদের ঘুম ভাঙি, পথে নামি পার হই, সীমানা চেয়ে রই, মানুষের ঢল নামে মন খোলা জানালা, তুই বেনি দুলিয়ে স্কুল ব্যাগ ঝুলিয়ে, থামা নেই থামা নেই থামা নেই থামা নেই, আরে রাখো রুখতে থামা দে আমাকে, প্রিয়জন বুকে নিয়ে মানুষের ঢল নামে ছোটে চাঁদ ছোটে রাত, ছোটে চাঁদ ছোটে রাত, ছোটে আলো মতো হাত, ছোটে আলো মতো হাত, বাতাসেতে ওড়ে চুল কাঁপে বুক, দূর দূর যেতে হবে বহু দূর, জানি না কোথামতে, জীবনের মোড় ঘুরে স্টেশনে স্টেশনে, হৃদয়ের কুঠুরিতে রাখি কত যতনে, থাক মনে থাক মনে থাক, থামা নেই থামা নেই, আছে শুধু পথ চলা, পার হই পর ঘাট জীবনের নদী মাছ, থামা নেই থামা নেই থামা নেই থামা নেই, পারে না গো রুখতে থামাতে আমাকে, বহু দূর পথে দেখো মানুষের ঢলে নামে। একটি নেটওয়ার্কের ভরসাতে ঘর ছেড়েছিল বাংলাদেশ, স্বপ্ন দেখেছিল এগিয়ে যাওয়া। ইন্টারনেট আর 3G নিয়ে সেই নেটওয়ার্ক আজ আরো শক্তিশালী। শুধু 4,70,00,000 মানুষ নয়, দেশের প্রতিটি মানুষ এবার যে কোনো প্রান্ত থেকে উত্তর খুঁজে পাবে প্রতিটি প্রশ্নে, পাবে এগিয়ে যাওয়ার সাহস। চলো বাংলাদেশ, চলো বহুদূর। গ্রামীণ ফোন। Round and round on your skin, wash, thorough with vitamins. Fair and Lovely Fairness Face Wash. এখন নতুন 100 গ্রাম Fair and Lovely Advanced Multivitamin Face Wash এ 20% এক্সট্রা ফ্রি। এক্সট্রা এলিট শেভিং ফোম, শেভ করা যায় 300 বারের অধিক, ত্বক হয় মসৃণ। এলিট শেভিং ফোম। লকআপ খালি কেন? চোর, ছিনতাইকারী, পকেটমার কেউ নেই? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইলের টাকা, গোপন নাম্বার সব পুরান হয়ে গেল। আর মলম? তাহলে এখন কি? বায়োমেট্রিক কার্ড, আঙুলের ছাপ, তো খাপে খা। প্রাইম ব্যাংক ও ডিজিই পে বাংলাদেশে প্রথম নিয়ে এলো আঙুলের ছাপে 100% নিরাপদ লেনদেন ও ব্যাংকিং সেবা। প্রাইম ক্যাশ, আজই আপনার অ্যাকাউন্ট খুলুন। বাবা, সব কাজে তো ফাস্ট ফাস্ট, কিন্তু ব্রাশিং স্লো। আমাদের টুথপেস্টকে কেন বলো না যেন ফাস্ট ফাস্ট কাজ করে? ভাবতে হবে। টুথপেস্ট ফাস্ট কাজ করতে পারে, যেমন আপনার পেপসোডেন্ট। এজন্যই পেপসোডেন্ট মাত্র 2 মিনিটে 95% জীবাণু দূর করে। আপনি কি আপনার টুথপেস্ট নিয়ে 2 মিনিট ভেবেছেন? পেপসোডেন্ট জার্মি চেক। Also, timeless elegance. দেখছেন এই সময়ের বাণিজ্য।
দর্শক, 5 দিনের রিহাব ফেয়ার শেষ হচ্ছে আজ। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় আছেন আমাদের রিপোর্টার ইমতিয়াজ আহমেদ। মেলার শেষ দিনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, কেমন দেখছেন শেষ দিনের বেচা বিক্রি? নাজি, আপনি যেমনটা বলছিলেন, আমি রয়েছি রিহাব ফেয়ারে। আপনি জানেন যে 5 দিনের এই যে আবাসন মেলা চলছিল, তার শেষ দিন কিন্তু আজ, অর্থাৎ গত 20 তারিখে শুরু হয়েছে মেলা। তো মেলার 4 দিন কেটে গিয়েছে, আজকে শেষ দিন চলছে। তো 11টা থেকে দর্শনার্থীদের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। দর্শনার্থীরা 11টার পর থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করেন। তো সেই 11টার পর থেকে আমরা যেমনটা দেখেছি, শুরুতেই কিন্তু দর্শনার্থীর আনাগোনা শুরু হয়ে গেছে, অর্থাৎ 11টার পর থেকে কিন্তু ধীরে ধীরে দর্শনার্থী এখানে আসছেন এবং যতটা সময় পার হচ্ছে ধীরে ধীরে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। যেহেতু আজকের আবাসন মেলার শেষ দিন চলছে, স্বাভাবিকভাবে দর্শনার্থী অনেক বেশি হবে বলে কিন্তু প্রত্যাশা করছেন এখানকার যারা আয়োজকরা রয়েছেন, তাদের কিন্তু প্রত্যাশা রয়েছে আজকের অন্যান্য যে কোনো দিনের তুলনায় বেশি হবে। তবে আরেকটা বিষয়, যেহেতু আজকের সাপ্তাহিক একটি কর্মদিবস, অর্থাৎ আজকের ছুটির দিন নয়, তাই কিন্তু সকাল থেকে খুব বেশি দর্শনার্থী না হলেও বিকেলবেলা অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শনার্থী অনেক বেশি বেড়ে যাবে, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার আয়োজকরা এবং এখানে যারা স্টল রয়েছে, অর্থাৎ বিভিন্ন আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে, তাদের কিন্তু প্রত্যাশা ধীরে ধীরে বিকেলের দিকে তাদের দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি বাড়বে। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে অনেক দর্শনার্থী এখানে আসছেন শুধুমাত্র প্লট কিংবা ফ্ল্যাটের খোঁজ খবর নেওয়ার জন্য, তা কিন্তু নয়। পাশাপাশি বিভিন্ন যে ইনফরমেশনগুলো রয়েছে, অর্থাৎ কোথায় কোন ধরনের ফ্ল্যাট কিংবা প্লট তাদের জন্য ভালো হবে, সেগুলোও কিন্তু তারা এখানে আসছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আবাসন মেলায় কিন্তু অনেক ফিনান্স কোম্পানি রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন অর্থায়ন করে থাকে, বিশেষ করে যারা বিভিন্ন আবাসিক খাতে অর্থায়ন করে থাকে, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। এবং সেই দিক থেকে কিন্তু বিবেচনা করলে আসলে অনেকেই এখানে আসছেন, বিশেষ করে যাদের ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট কেনার যাদের পরিকল্পনা রয়েছে, তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়ার জন্য এখানে এসেছেন। অর্থাৎ শুধুমাত্র প্লট কিংবা ফ্ল্যাটের খোঁজ খবর না, বা এছাড়া সঙ্গে আনুষঙ্গিক যে বসতবাড়ি নির্মাণের যে সামগ্রী রয়েছে, তাদেরও কিন্তু বিভিন্ন স্টল এখানে রয়েছে। তো সব বিষয় নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আসলে সার্বিকভাবে এখানে আসলে পুরো আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন এবং তাদের সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি। তো সেই বিষয়গুলোই আসলে এখান থেকে একজন স্টলে রয়েছেন, সেখান থেকে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা কি কি ধরনের অফার নিয়ে এসেছেন এবং আজকের মেলার শেষ দিন চলছে, শেষ দিনে তাদের প্রত্যাশা কেমন এবং বাকি যে 4 দিন চলে গেল, 4 দিনে তারা কেমন সাড়া পেয়েছেন দর্শনার্থী এবং যারা এখানে ছিলেন তাদের কাছ থেকে, সেটা একটু জানার চেষ্টা করব। কেমন সাড়া পেয়েছেন বিগত 4 দিন এবং আজকের প্রত্যাশা কেমন আপনাদের? আমরা বিগত 4 দিনের ঠিক আশানুরূপ সাড়া পাইনি। তার কারণ হলো ফেয়ারটা এমন এক সময় শুরু হয়েছে যখন আসলে T20 বিশ্বকাপ শুরু হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকই আসলে খেলাধুলো নিয়েই ব্যস্ত আছে। দিনের একটা সময় তারা চলে যাচ্ছে, বাসার দিকে চলে যাচ্ছে, ফেয়ারে তাদেরকে তেমন পাচ্ছি না। ওকে, ধন্যবাদ আপনাকে। নাজিয়া, তিনি যেমনটা বলছিলেন যে তাদের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী কিন্তু তারা আসলে খুব বেশি সাড়া পাননি, কারণ আপনি জানেন যে ঢাকাতে T20 বিশ্বকাপ চলছে। তো সেই দিক থেকে আসলে কিন্তু খুব বেশি সাড়া পাননি। তবে তাদের প্রত্যাশা রয়েছে যে আসলে আজকের দিনটা সেই জায়গাটা আসলে তারা অনেকটা পুষিয়ে নেবেন। তো নাজিয়া, এই ছিল ঢাকা রিহাব ফেয়ার সর্বশেষ দিনের অবস্থা। ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে রিহাব ফেয়ারের শেষ দিনের খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ। দর্শক, আবারও আলোচনায় ফিরছি। আমরা কথা বলছিলাম রিহাবের সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার সাথে আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে। আমরা কথা বলছিলাম গ্যাস বিদ্যুতের দাম বাড়ার ব্যাপারটি আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা। আরেকটি ব্যাপার উঠে এসেছে যে সোলারের কথাটা আপনারা বলছিলেন বারবার, যে সোলারটা উঠিয়ে দেওয়া হোক, এটা কেন? দেখুন, সোলারটা যখন দেওয়া হলো তখন কিন্তু আপনার বিদ্যুৎ ঘাটতি ছিল আমাদের দেশে। বিশেষ করে আপনি জানেন যে দোকানগুলা কিন্তু রাত 8টার পর বন্ধ করে দেওয়া হতো ওই সময় আর কি। অনেক ব্যাপারে তখন ইভেন ক্রিকেট ম্যাচগুলা কিন্তু দিনের বেলা হতো, রাত্রেবেলা হতো না বিদ্যুৎ ঘাটতির জন্য। আপনি জানেন গত 3-4 দিন আগে বাংলাদেশের সবচেয়ে হাইস্ট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সেই দিক বিবেচনা করলে আমরা তখন কিন্তু সোলারটাকে আমরা আহ্বান জানিয়েছিলাম, কিন্তু আমরা পরে দেখতে পারলাম যে সোলারটা শুধুই খালি একটা শোকেসের একটা জিনিস, এটাতে আমাদেরও কোনো লাভ হয় না, যাদেরকে আমরা দিচ্ছি যে ফ্ল্যাট মালিকদের তাদেরও লাভ হয় না। কারণটা হচ্ছে আমরা শুধু এটা লাগাই দিচ্ছি, লাগাই দেওয়ার পরে কিন্তু আপনার এটা তারা ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু এটাকে মেনটেনেন্স করে না। মেনটেনেন্স কিন্তু আমরা করবো না, তারা করবে। তো এটা মেনটেনেন্স করতে ব্যাটারির ব্যাপার আছে, ধোয়া মোছার ব্যাপার আছে। তো এইগুলা না করার পরে সোলারটা কিন্তু একেবারে অকেজো হয়ে যায়।
ফলে সোলার আর ব্যবহার হয় না। তো সেই ক্ষেত্রে আননেসেসারি একটা বোঝা চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এই বলে এই জন্যই আমরা এটাকে আর বলছি যে সোলারটা গ্রাম অঞ্চলে দিলেই মনে হয় ভালো হবে, বা সমুদ্রের পাড়ে বা কক্সবাজার এলাকায় দিলেই সবচেয়ে ভালো হবে। এবং একটা সোলার দেখে কিন্তু বিদ্যুৎ কানেকশনের জন্য বারবার বিদ্যুৎ কানেকশন নিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন ঢাকার আশেপাশে বিল্ডিং গুলাতে ওই যেভাবে সোলার হওয়ার কথা ছিল ওইভাবে সোলার হয় না। এই কারণে আমরা যেটা আমাদের যেটা পরিসংখ্যান তাতে দেখা যায় এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সোলার দেওয়ার ফলে লাভ হয়েছে, না বাড়িওয়ালার, না ডেভেলপারের, না জাতির। এটা হচ্ছে আমরা এই জন্য এটা আমরা উঠিয়ে দিতে চাচ্ছি। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ফ্ল্যাট ক্রেতাদের কম সুদে ঋণ দেওয়ার জন্য আপনারা বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা একটা তহবিল গঠনের দাবি জানিয়েছিলেন। তো সেই তহবিল গঠনের ব্যাপারটি আসলে অগ্রগতি কতখানি? দেখুন, 2009 সালে আমাদের দেশে একটা ঋণ দেওয়া হতো মধ্য এবং স্বল্প আয়ের লোকদের জন্য। এই ঋণটা হঠাৎ করে 2009 সাল থেকে কিন্তু এখনো পর্যন্ত বন্ধ। আমরা কিন্তু বারবার এটার ব্যাপারে বলছি, এবং এবারও আমরা বলেছি যে একটা 1500 কোটি টাকার একটা থোক বরাদ্দ দেওয়া হোক, যার ফলে স্বল্প এবং নিম্নআয়, যেমন আপনি মনে করেন স্কুলের ছাত্র, স্কুলের টিচার, সাংবাদিক ভাই, এরকম অনেকে আছে যারা এই ফ্ল্যাট বা বাড়ি বা প্লট ক্রয় করতে পারে। এই ঋণটার জন্য আমরা বারবার আবেদন করছি। আমরা আশা করছি যে আগামী যে কোনো সময় ঋণটা মনে হয় দেওয়া হতে পারে। সামনে তো বাজেট, তো গত বাজেটে তো এই খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের একটা সুযোগ দেওয়া হয়েছিল। তো এই বাজেটেও কি আপনারা এই সুবিধাটা চান, বা আর কি কি আপনাদের মানে প্রত্যাশা? দেখুন, এটা গত বছর যখন দেওয়া হলো তারপর 3 মাস পর থেকে কিন্তু রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে গেল। আর আমরা মনে করি এটা 1 বছরের জন্য দিলে এটা কোনো ফল পাওয়া যাবে না, কারণ যারা এই টাকাটা বিনিয়োগ করবে তারাও একটা চিন্তা করে। এটা আমরা আবেদন জানিয়েছি যে অন্তত পক্ষে 5 বছরের জন্য দেওয়া উচিত। 5 বছরের দেওয়া হলে তখন কিন্তু এই টাকাটা তখন বিনিয়োগ করবে। আর আমরা তো কোনো সময় কালো টাকা কথা বলছি না, আমরা বলছি অপ্রদর্শিত হয় যে টাকাটা মানুষ কোনো কারণে হয়তো দেখাতে পারছে না, সেই টাকাটাই এখানে বিনিয়োগ করার জন্য বলছি। আর এই টাকাটা যদি এখানে বিনিয়োগ না করে এই টাকাটা কিন্তু দেশের বাইরে চলে যাবে, বিশেষ করে মালয়েশিয়া, সেকেন্ড হোমে এই টাকাটা চলে যাবে। আর কি কি প্রত্যাশা আছে এবারে বাজেটে? এবারে বাজেটে আমরা বলেছি আমাদের আয়করের ব্যাপারে বলেছি, ইনকাম ট্যাক্সের ব্যাপারে বলেছি, তারপর আমাদের যে রেজিস্ট্রেশন করতে আমাদের যে খরচগুলা, এই খরচগুলো কমিয়ে নিয়ে আসতে বলেছি। আরেকটা কথা বলেছি আমরা সেকেন্ডারি মার্কেটের কথা। আপনি দেখবেন যে গাড়ি যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে বা ক্রয় করে সেখানে কিন্তু ট্যাক্স কম, নতুন গাড়িটা বিক্রি করলে কিন্তু তার ট্যাক্স বেশি। কিন্তু আমাদের এই ফ্ল্যাট বা যারা ক্রয় করে পরবর্তীতে যখন হস্তান্তর করতে যায় দ্বিতীয়বার তৃতীয়বার একই কিন্তু এটা ট্যাক্স। তো এই ট্যাক্সটা যদি কমায় দেওয়া হতো তখন কিন্তু এখানে একটা সেকেন্ডারি মার্কেট হতো, একেবারে শেয়ার মার্কেটের মতন। অনেক লোক কিন্তু এখানে বিনিয়োগ করতো, তারা কিন্তু একটা মার্কেট করে নিতে পারতো। সেই জন্য আমরা বারবার বলছি, এবারও বলছি যে একটা সেকেন্ডারি মার্কেট করার জন্য দ্বিতীয়বার যারা ফ্ল্যাট হস্তান্তর করবে, তৃতীয়বার যারা হস্তান্তর করবে তাদের ক্ষেত্রে একই ট্যাক্স না করে এটাকে একেবারে একেবারে কমের মধ্যে আনা উচিত। তাহলে কিন্তু এখানে অনেক টাকাও বিনিয়োগ হবে। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সময়ের দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আবাসন খাতের বিভিন্ন দিক নিয়ে কথা বলছিলাম রিহাবের সহ সভাপতি লিয়াকত আলী ভূঁইয়ার সাথে। পরের খবরে যাচ্ছি।